আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বইয়ের স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, পারতেছি। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে আমরা দেখো রেওমিল চ্যাপ্টার আলোচনা করতেছিলাম। রেওমিলের একটা প্রবলেম এখানে আছে, কিন্তু ডাইরেক্ট রেওমিল তৈরি করতে বলেনি। প্রাপ্য ভাড়া অর্থ বিভিন্ন উদ্বৃত্ত দেওয়া আছে 31/12/18 তারিখের। প্রাপ্য ভাড়া মানে যে ভাড়া পাওয়া যাবে, এটা সম্পদের মধ্যে আসবে, চলতি সম্পদের মধ্যে। যেগুলো দ্রুত আদায় হয় সেগুলো
বসে চলতি সম্পদের মধ্যে। প্রাপ্য কমিশন মানে যে কমিশন পাওয়া যাবে দ্রুত, এটাও চলতি সম্পদের মধ্যে বসবে। অনিশ্চিত দেনা মানে যে দেনা হতে পারে নাও পারে, তার মানে এটা লেনদেন না, এই জন্য কোথাও বসবে না। ব্যাংক জমার দেখো কয়েকটা তারিখ আছে, নিশ্চয় তোমার অবস্থা বলতে আপগ্রেডেড অবস্থা তো বোঝাবে। তুমি এখন কেমন আছো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখন ব্যাংক জমা কত? 31/12/18 তারিখে যে ব্যাংক জমা, এটাই হবে চলতি সম্পদের মধ্যে। 1/7/18 তারিখের ব্যাংক জমা কোথাও আসবে না, 1/1/18 তারিখের ব্যাংক জমা কোথাও আসবে না, শুধু 31/12/18 তারিখের যে ব্যাংক জমা, এটা বসবে চলতি সম্পদের মধ্যে। মূলধন অর্থ যে টাকা বাইরে থেকে আনা হয়েছে, মালিকের সাথে যেহেতু ব্যবসার পৃথক সত্তা বিদ্যমান, এই জন্য এটা ধরা হবে যে এটা বাইরে থেকে আনা হয়েছে। এই অঙ্কে দেখো স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব নির্ণয় করতেও বলছে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয়ের সময় এই মূলধন কাজে লাগবে। মালিকানা সত্ত্বের ইকুয়েশন কি ছিল মনে আছে কারো? মালিকানা সত্ত্বের যে স্যার সূত্র, এখানে বলা ছিল সি প্লাস আর। সি মানে মূলধন, প্লাস আর মানে রেভিনিউ বা আয়। তার মানে মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, আবার রেভিনিউ বা আয় যদি নিয়ে আসা হয়, আয় যদি থাকে তাহলে প্লাস আর থাকার কারণে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বেড়ে যাবে। মাইনাস ইএক্স ছিল, ইএক্স মানে এক্সপেন্সেস বা ব্যয়। তাহলে ব্যয়ের মান বসালে মাইনাস থাকার কারণে, মাইনাস ইএক্স এর কারণে যখন ইএক্স এর মান বসাবা বা ব্যয়ের মান বসাবা, তখন মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমে যাবে। মাইনাস ডি ছিল, মাইনাস ডি মানে মাইনাস ড্রয়িংস বা উত্তোলন। এই উত্তোলনের মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমে যাবে। মজুদ পণ্য দেখো বিভিন্ন তারিখ আছে। মজুদ পণ্য শুধু 1/1/18 তারিখে যেটা আছে, এটাই হচ্ছে ব্যয়। মজুদ পণ্য 1/1/18 তারিখের যেটা আছে, এটা ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। 31/1/18, 1/7/18, 1/8/18 এগুলো আসবে না। বিজ্ঞাপন ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। এখানে যদি আবার বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় বের করো বলে, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে 1 বছরের অতিরিক্ত সময়ের যে খরচ, এটা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে আসবে। 1 বছরের অতিরিক্ত সময়ের যে ব্যয়, এটা আসবে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে। তার মানে 4 বছরের বিজ্ঞাপন ব্যয় নির্ণয় করবা। এখানে 35,000 5 বছর আছে, তার মানে প্রতি বছর 7,000 টাকা করে, 4 বছরের 8,000 টাকা। যদি প্রশ্নে তোমাকে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় জিজ্ঞেস করে, তাহলে 4 বছরে হবে 28,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। কর ও অবিকর নর্মাল ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। আবার মালিকানা সত্ত্ব যখন নির্ণয় করবা, তখন মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় যেহেতু ব্যয়,
এই জন্য মাইনাস হবে। নগদ দেখো বেশ কয়েকটা তারিখের আছে, 1/7/18 56,000, 1/1/18 35,000, নগদ 1/2/18 55,000, নগদ 31/12/18 1,77,000। এখানে চলতি সম্পদের মধ্যে আসবে সব শেষ তারিখের যে নগদ, সব শেষ তারিখের নগদ 1,77,000 টাকা আছে, এটাই আসবে চলতি সম্পদের মধ্যে। তারপর প্রাপ্য বিল আছে, যে বিলের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, এটা চলতি সম্পদের মধ্যে আসবে। বিমা ইসলামী এক ধরনের ব্যয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিমা ইসলামী মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে 9,000। প্রদেয় বিল মানে যে বিলের টাকা শোধ দিতে হবে, এটা দায়ের মধ্যে আসবে। প্রদেয় বিল অর্থ যে বিলের টাকা তোমার নির্দিষ্ট মেয়াদ আছে বিলের, ওই মেয়াদ পর শোধ দিতে হবে। 6 মাস 8 মাস এরকম হতে পারে, 3 মাস হতে পারে, ওই নির্দিষ্ট মেয়াদ পর শোধ দিতে হবে প্রদেয় বিলের টাকা। এবং এটা শোধ দেওয়ার জন্য অনেক সময় পাওয়া যায় না, যেহেতু কম সময়ের মধ্যে শোধ দিতে হবে, এই জন্য এটা প্রদেয় বিলে আসবে। মণিহারি ব্যয়, মণিহারি ব্যয়ের মধ্যে আসবে 4,500। সমাপনী মণিহারি, মণিহারিরই একটা অংশ যেটা ব্যবহার হয়নি, তাহলে মণিহারি যেহেতু ব্যয় বলতেছ, সমাপনী মণিহারি আলাদা কোনো ব্যয় বলা যাবে না। কারণ তুমি 10টা কলম কিনেছো, কিনে 2টা কলম ব্যবহার করোনি, তাহলে ব্যয় হবে তোমার কয়টা? যা কিনেছো তত টাকারই ব্যয়, হাতে যত টাকার আছে এটা কোনো ব্যয়ের মধ্যে আসবে না। তবে এই সমাপনী মণিহারি চলতি সম্পদের মধ্যে আসবে। কলকবজার দেখো কয়েকটি তারিখ আছে, কলকবজার শেষ দিনে যেটা আছে এটা আসবে স্থায়ী সম্পদের মধ্যে। শেষ দিনের যে তারিখ কলকবজা, এটা আসবে স্থায়ী সম্পদের মধ্যে। তার মানে 80,000 টাকার কলকবজা আছে, এটা আসবে স্থায়ী সম্পদের মধ্যে। এরপর কয়ে জানতে চাওয়া হয়েছে যে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় মানে চলতি বছরের যে ব্যয়গুলো, এবং যেগুলো পেমেন্ট করার পর আর কখনো কোনোদিনই ফেরত আসবে না। এই ধরনের ব্যয়ের মধ্যে এখানে আছে মজুদ পণ্য 1/1/18 তারিখে 1,56,000, বিজ্ঞাপন 35,000, কর অভিকর 34,000, বিমা সেলামি 9,000, মণিহারি 4,500। এগুলোকে লিখতে হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় বলে এগুলোকে এইভাবে লিখতে হবে। মুনাফা জাতীয় ব্যয় বলা আছে, তাহলে এগুলোকে এইভাবে লিখবা। মুনাফা জাতীয় ব্যয় দেখতে পাচ্ছ কয়ের উত্তর বয়েজ? স্যার দেখতে পাচ্ছি। কয়ের উত্তর যখন মুনাফা জাতীয় ব্যয় চাইবে তখন এইভাবে করে দেখাবা। পেন্সিল দিয়ে ঘরগুলো টানতে হবে, কলম দিয়ে লিখতে হবে, কালো কালো কলম দিয়ে লিখলে ভালো হয়। মজুদ পণ্য এখানে বেশ কয়েকটি তারিখের ছিল, এর মধ্যে শুধু আসলো 1 তারিখেরটা। 1/1/18 যে মজুদ পণ্য আছে এটাই হচ্ছে ব্যয়। বিজ্ঞাপন এটা তুমি প্রদান করলে আর কখনো ফেরত আসবে না, এই জন্য ব্যয়। কর অভিকর প্রদান করলে ফেরত আসবে না, বিমা সেলামি ব্যয়। এগুলো প্রদান করলে আর ফেরত আসে না, মণিহারিও ব্যয়। আর এখানে 9 মাস দিয়ে যেটা কথা আছে, 9 মাস এর পেমেন্ট হয়েছে, 9 মাসেরটাই ব্যয়। এখানে কোনো বকেয়া নির্ণয় করা লাগবে না। বকেয়া নির্ণয় করবা এটা আরো পরে গিয়ে,
যখন আর্থিক অবস্থার বিবরণী করবা তখন ওখানে বকেয়া নির্ণয় করে দেখাবা। তারপরে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের উত্তর দেখতে পাচ্ছ। খ নম্বরে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয় করতে বলছে। যে সূত্র বললাম কিছুক্ষণ আগে, মালিকানা সত্ত্বের সূত্র কি? মালিকানা সত্ত্ব সমান মূলধন মাইনাস উত্তোলন মাইনাস যত ব্যয় প্লাস যত ধরনের আয়। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের ইকুয়েশন হচ্ছে মূলধন মাইনাস উত্তোলন মাইনাস ব্যয় যোগ আয়। মূলধন এখানে ছিল 4,40,000, বাদ উত্তোলনের টাকা 34,000, বাদ মজুদ পণ্য বেশ কয়েকটি ছিল, এর মধ্যে শুধু 1/1/18 তারিখেরটা হচ্ছে ব্যয় 1,56,000। বিজ্ঞাপন 5 বছর 35,000 ব্যয়, ব্যয়ের কারণে মাইনাস হচ্ছে। কর অভিকার 9 মাসের দিচ্ছে 34,000, এটাও ব্যয়। নির্বাচিলামি ব্যয় 9,000, মণিহারি ব্যয়। যদি কোনো আয় থাকতো তাহলে যোগ হতো, এই অঙ্কে কোনো আয় নাই। বিক্রয়, বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই ধরনের কোনো ডাটা যদি থাকতো তাহলে ক্লাস হতো, কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ করেনি, এই জন্য দেখানো দেখাতে হচ্ছে না। এবং লক্ষ্য করো এর ভিতরে কোনো সম্পদ দায় এগুলো আসতেছে না। সম্পদ কত টাকা ছিল, নগদ তহবিল, ব্যাংক জমা, কলকবজার যন্ত্রপাতি, এ ধরনের কোনো সম্পদের টাকা এখানে আসবে না। এখানে খ নম্বর থেকে কারো প্রশ্ন থাকলে বলো। খ নম্বর থেকে তার প্রশ্নে বিজ্ঞাপন 5 বছরে দেওয়া আছে, এখানে 1 বছরে হবে না স্যার? এখানে ঘটনা হচ্ছে তোমার, এখানে তো বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় নির্ণয় করতে বলেনি যে তুমি 4 বছরেরটা মাইনাস করবা। এখানে খালি ধর বিজ্ঞাপন ব্যয় যত দেয়া হবে সেটাই মালিকানা সত্ত্বে মাইনাস হবে। যখন তুমি বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় নির্ণয় করবা, যে অ্যাডভান্স কত টাকা দিছে, তখন বিজ্ঞাপন থেকে মাইনাস হবে। আর এখানে মূলত যে কোনো সময়ের জন্যই যতই খরচ হয়েছে তাই এখানে মাইনাস হবে। আর কোনো প্রশ্ন আছে এখানে ক নাম্বার থেকে কারো? ক নাম্বার থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো কোশ্চেন আছে ক থেকে? গয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? গয়ের উত্তরের মধ্যে চলতি দায়ের মধ্যে যা খুব দ্রুত শোধ দিতে হবে তার মধ্যে একমাত্র এখানে আছে প্রদেয় বিল 8,000। প্রদেয় বিল 8,000 টাকা, এটা চলতি দায়ের মধ্যে আসবে, যা খুব দ্রুত শোধ দিতে হবে। চলতি সম্পদের মধ্যে যেগুলো টাকা খুব দ্রুত আদায় হতে পারে সেগুলো চলতি সম্পদে। প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, প্রাপ্য বিল, সমাপনী মণিহারি, ব্যাংক জমা। ব্যাংক জমা বেশ কয়েকটি ছিল, এর মধ্যে ব্যাংক জমা আসবে খালি 31/12/18 তারিখের 55,000। নগদ তহবিলও বেশ কয়েকটি ছিল, এর মধ্যে শুধু আসবে 31/12/18 তারিখের বছরের শেষ দিনেরটা
এবং এখানে লক্ষ্য করো যে কোনো স্থায়ী সম্পদ চলতি সম্পদের মধ্যে আসবে না। স্থায়ী সম্পদ মানে যেমন এই অঙ্কে কলকবজা ছিল, কলকবজার টাকা কি আসতেছে? কলকবজার টাকা এখানে আসবে না। তাহলে এই গ নাম্বার থেকে এবং এই চলতি দায়ের মধ্যে মূলধনের টাকাও কিন্তু আসতেছে না, কারণ মূলধনের টাকা ফেরত দেওয়ার অনেকদিন সময় পাওয়া যায়। গ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। বয়েজ, আর কোনোটা কি মনে হচ্ছে তোমাদের যে চলতি সম্পদের মধ্যে বা চলতি দায়ে আসবে এরকম? এরকম মনে হচ্ছে কোনোটা যে চলতি সম্পদ বা চলতি দায়ে আসবে এমন? এর উত্তরে যেটা দেখলা, এখানে কোনো কোশ্চেন আছে? তাহলে এখন আমরা একই উদ্দীপক থেকে অন্য আরেকটা সমাধানের 12,458 আবরার শাহরিয়ার। আবরার শাহরিয়ার শুনতে পাচ্ছ? यस सर। जी सर। এখানে একই উদ্দীপক থেকে প্রথমে তো মুনাফা জাতীয় ব্যয় বলছে, এটা চেঞ্জ করে এটা উত্তর খাতায় লিখবা। মূলধন জাতীয় ব্যয় যদি জিজ্ঞেস করে তার উত্তর কি বলবা? মূলধন জাতীয় ব্যয়, ব্যয়ের মুনাফা জাতীয় ব্যয় চেঞ্জ করে যদি মূলধন জাতীয় ব্যয় চাই তার উত্তর কি বলবা? মূলধন জাতীয় ব্যয় যদি চাই তার উত্তরে কি বলবা? বাকিরা খাতায় লিখো। सर ठीक बोलते মূলধন জাতীয় ব্যয় মানে যে ব্যয় দিয়ে স্থায়ী সম্পদ অর্জিত হয়, যেটার থেকে টাকা তুমি কোনো কিছু ক্রয় করলা, ক্রয় করে যার যে সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার হবে, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। এখানে একমাত্র কলকবজা আছে। কলকবজা 31/12/18 তারিখের যে কলকবজা আছে এটাই বসাবা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। তাহলে খাতায় লিখে নাও जी মূলধন। सर। এখানে মূলধন জাতীয় ব্যয় আসবে 80,000 টাকা। ব্যয়ের উত্তরে মূলধন জাতীয় ব্যয় লিখবা 80,000। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণের ভিতর লিখবা এখানে 80,000 টাকা। এবার নেক্সট আরেকজন, যে কোনো একজন বলো এখানে বিলম্বিত বিজ্ঞাপন খরচ যদি চাই তার উত্তর কি বলবা? উদ্দীপক একই থাকলো, দিয়ে তোমার বিলম্বিত বিজ্ঞাপন খরচ চাইলো। বিলম্বিত বিজ্ঞাপন খরচ যদি চাই তার উত্তরে কি বলবা? স্যার বিলম্বিত বিজ্ঞাপন 7,000 টাকা। কত? 7,000। 7,000। বিলম্বিত বিজ্ঞাপন খরচ মানে 1 বছরের অতিরিক্ত সময়ের যে বিজ্ঞাপন খরচ। এখানে
1 বছরের অতিরিক্ত সময় মানে কত? 5 বছরের জন্য দেয়া বছর স্যার। 4 বছর। 4 বছরের যে টাকার পরিমাণ এটাই লিখবা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে। তাহলে লিখো, খাতায় লিখো, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় সমান 4 বছরেরটা 35,000 ভাগ 5 গুণ 4 সমান 28,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় সমান 35,000 ভাগ 5 গুণ 4। স্যার 28,000 বের হয়েছে। 28,000 টাকা এটা লিখবা। 35,000 ভাগ 5 গুণ 4। এবার এখানে রেওয়ামিল চাইনি, যদি রেওয়ামিল যদি জিজ্ঞেস করে তাহলে তার উত্তর কি হবে বলার চেষ্টা করো। 12,679 মারুফ। যদি এখানে রেওয়ামিল চাই তখন কোনটা কোনটা ডেবিটে লিখবা আর কোনটা কোনটা ক্রেডিটে লিখবা। মারুফ শুনতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক জি ইউ। স্যার। কথা বলার জন্য ধন্যবাদ। বলো, এখানে যদি রেওয়ামিল চাই তখন কোনটা কোনটা ডেবিটে লিখবা আর কোনটা কোনটা ক্রেডিটে লিখে লাস্টে অনিশ্চিত হিসাব নিয়ে এসে সমান করে দেখাবা। ভালো ডেবিট হবে স্যার। আর বাকিরা রেওয়ামিলের ঘর টানো। ঘর টানার পর রেওয়ামিলের যে স্যার রেওয়ামিল পাই না স্যার। রেওয়ামিলের ডেবিটে সব সম্পদগুলো আসবে আর ব্যয়গুলো ক্রেডিটে দায় এবং আয়গুলো লিখে যদি সমান না হয় তাহলে গড়মিল হিসাব নিয়ে এসে দুই দিক সমান করতে হবে। 12,448 নাহিদ হাসান। নাহিদ হাসান শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি চেষ্টা করো দেখি রেওয়ামিলে কোনটা কোনটা ডেবিটে আসবে আর কোনটা কোনটা ক্রেডিটে আসবে বলার চেষ্টা করো। আপনার কথা বোঝা যাইতেছে না। দুইটা সাইড আছে, একটা স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। দুইটা সাইড আছে, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট সাইডে যত ধরনের সম্পদ এবং ব্যয়গুলো লিখবা আর ক্রেডিট সাইডে দায় এবং আয়গুলো লিখবা। লিখে যদি সমান হয় ভালো কথা, সমান না হলে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। যেদিকে কম টাকা থাকবে এবং যত কম থাকবে লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। এখন ডেবিটে যা যা আছে, ডেবিটে কি কি আসবে বলো। নাহিদ শুনতে পাচ্ছ? $12,448 নাহিদ। 12,448 নাহিদ শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছ? 12,448 নাহিদ। হ্যাঁ স্যার। জি তারপরে স্যার। এখন তৌফিক এলাহি জামিল। 12,400। আপনার কথা স্যার
আটকে আটকে আসতেছে। হ্যাঁ, 12,400। তৌফিক এলাহি জামিল, শুনতে পাচ্ছ? হ্যালো, তৌফিক এলাহি জামিল, 12,000। 459। তৌফিক এলাহি জামিল, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ভেরি গুড। কথা বলার জন্য ধন্যবাদ। তুমি বলো যে রেওমিলের ভার্সনে যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, কোনটা কোনটা ডেবিটে আসবে আর কোনটা কোনটা ক্রেডিটে আসবে। স্যার প্রশ্নটা যদি আবার একটু বলতেন স্যার, খেয়াল করি নাই। এই যে স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ জি স্যার। প্রাপ্য ভাড়া 2,400। এগুলো তুমি একটা একটা করে বলো যে কোনটা রেওমিলের ডেবিটে আসবে আর কোনটা রেওমিলের ক্রেডিটে যাবে। কোনটা ডেবিটে আসবে আর কোনটা ক্রেডিটে আসবে। না স্যার, পারবো না। কিছু পারবো। হুম, 12,486 অখিল, 12,486 অখিল, বলো তো। হ্যালো, 12,486 অখিল, অখিল শুনতে পাচ্ছ? 12,486 অখিল, শুনতে পাচ্ছ তুমি? 12,486 অখিল, শাহিক 12,487, শাহিক, শাহিক শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা লিখো তাহলে প্রাপ্য ভাড়া সম্পদ যেহেতু ডেবিটে 2,400 লিখবা। প্রাপ্য স্যার কমিশন, আমি বলবো। হ্যাঁ বলো। স্যার প্রাপ্য ভাড়া ডেবিট, প্রাপ্য কমিশন ডেবিট, অনিশ্চিত দেনা স্যার ডেবিট, ব্যাংক জমা হবে না শোনো, স্যার এক এক না তারিখ। শোনো শোনো, অনিশ্চিত দেনা মানে যেটা হ্যাঙ্গিং অবস্থা, যেটা ব্যাপারে সিদ্ধান্ত এখনো হয়নি। অনিশ্চিত, অনিশ্চিত দেনা কোনো লেনদেন না, এই জন্য অনিশ্চিত দেনা আসবে না। ব্যাংক জি জমা, স্যার। ব্যাংক জমা কি বলতেছিল? স্যার প্রারম্ভিক ব্যাংক জমা তো আসবে না, কারণ স্যার এটা চলতি হিসাব না। চলতি হিসাবে প্রারম্ভিক উদ্বৃত্ত তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটা তোমার ব্যাংক জমা কোনটা আসবে বলতে যাচ্ছ? স্যার 1/7/18। এটা আসবে। আমার মনে হয় স্যার আসবে, কারণ এক এক তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত গুলো তো আসবে না স্যার চলতি হিসাবে, মানে আহ চলতি সম্পত্তি। তোমাকে চিন্তা করতে হবে যে তোমার কাছে সর্বশেষ যে টাকাটা আছে এটাই তোমার বর্তমান আর্থিক অবস্থা। 6 মাস, 1 বছর জি আগে স্যার। কত ছিল এটা তোমার বর্তমান অবস্থা না। তোমার এখন আছে, এখন আছে মানে 31/12/18 তারিখে 55,000 আছে, এটাই
আসবে ডেবিটে। জি স্যার। স্যার মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, মজুত পণ্য স্যার ডেবিট, মজুত পণ্য স্যার 31/1/18টা আসবে স্যার, 31/1/18 আসবে না বাকিগুলো স্যার। বিজ্ঞাপন ডেবিট, কর অবিকর ডেবিট, নগদ ডেবিট। ডেবিট নগদ কোনটা লিখবা? স্যার। স্যার নগদ লাগবে 31/12/18। হ্যাঁ, শেষ দিনেরটা। ঠিক আছে, তারপর স্যার প্রাপ্য বিল ডেবিট, স্যার বিমা সালামি ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, মনিহারি ডেবিট, সমাপনী মনিহারি। স্যার এটা বুঝলাম না, সমাপনী মনিহারি। এই সমাপনী মণিহারিটা যেহেতু মণিহারিরই একটা অংশ, এই জন্য সমাপনী মণিহারি আর আসবে না, শুধু মণিহারি ডেবিটে আসবে। সমাপনী মণিহারিটা মণিহারিরই একটা অংশ। স্যার কলকবজাও তো ডেবিট নাকি? কলকবজা স্যার কলকবজ ডেবিট। কোনটা লিখবা? কলকবজার টাকা 1/18। 1/18। হ্যাঁ, শেষ দিনেরটা কলকবজা শেষ 31/12/18-তে যেটা আছে না, বুঝছো? জি স্যার। এটাই জি স্যার। লিখবা। এটাই লিখে যদি সমান হয়ে যায় ভালো কথা, না হলে স্যার অনিশ্চিত হিসাব দিয়ে করতে হবে। সমান হলে ভালো, যদি সমান না হয় সেখানে অনিশ্চিত হিসাব দিয়ে করে দেখাবা, অনিশ্চিত হিসাব দিয়ে সমান করে দেখাবা। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো বিষয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। বয়েজ, জি না স্যার, প্রশ্ন নাই। যে কোনো জায়গায় আর কোনো র্যামিল চ্যাপ্টার উপরে প্রশ্ন থাকলে বলো। আমাদের যেহেতু এক চ্যাপ্টারে থাকা যাবে না, তাই না, অনেক চ্যাপ্টার আছে, বই অনেক বড়, এই জন্য নতুন চ্যাপ্টারে আবার যেতে হবে। র্যামেল বিষয়ক কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো প্রশ্ন আছে কোনো? তো যাই হোক, যারা জি না স্যার। অংশগ্রহণ করলে অনেক ধন্যবাদ তোমাদের। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।